আজকে আমরা জানব একক রেখাচিত্র দ্বারা স্বনাপার অপবর্তন সম্বন্ধে। স্বনাপার অপবর্তনে ছিদ্র থেকে আলোক উৎসকে অসীম দূরত্বে রাখা হয় এবং ছিদ্র থেকে পর্দাটিকেও অসীম দূরত্বে রাখা হয়, কিন্তু পরীক্ষাগারে এটি সম্ভব নয়। এই জন্য আলোক উৎসের সামনে একটি উত্তল লেন্স রেখে আলোক উৎস থেকে নির্গত রশ্মিগুলিকে সমান্তরাল করা হয় এবং স্লিট থেকে যে রশ্মিগুলি নির্গত হয় সেগুলিকেও পর্দাতে কেন্দ্রীভূত করার জন্য একটি উত্তল লেন্স ব্যবহার করা হয় এবং পর্দাতে অপবর্তন ঝালর সৃষ্টি হয়। এখন জ্যামিতিক আলোক বিজ্ঞানের নিয়ম অনুসারে এবি রেখাছিদ্র থেকে আলোক রশ্মি যাওয়ার পরে লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হলে পর্দাতে একটি তীক্ষ্ণ প্রতিবিম্ব গঠন হওয়ার কথা, কিন্তু এবি রেখাছিদ্র থেকে যাবার সময় আলোক রশ্মির অপবর্তন ঘটে, অর্থাৎ আলোক রশ্মি সরলরেখায় না গিয়ে একটু বেঁকে যায় এবং এ বিন্দুর কিছুটা উপরে এবং বি বিন্দুর কিছুটা নিচে ছড়িয়ে পড়ে। এর ফলে ও বিন্দুতে একটি তীক্ষ্ণ প্রতিবিম্বর পাশাপাশি পর্যায়ক্রমে অন্ধকার এবং উজ্জ্বল পটি গঠিত হয়। একেই আমরা অপবর্তন ঝালর বা অপবর্তন সজ্জা বলি। এখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এবি রেখাছিদ্রের উপর এসে আপতিত হলে আমরা বলতে পারি যে একটি সমতল তরঙ্গমুখ এবি রেখাছিদ্রের উপর আপতিত হয়েছে। হাইগেন্স প্রিন্সিপাল অনুসারে তরঙ্গমুখের উপর থাকা প্রতিটি বিন্দুই হচ্ছে গৌণ উৎস। তাহলে এই এবি রেখাছিদ্রের উপর অসংখ্য বিন্দু গৌণ উৎস হিসাবে কাজ করবে এবং সেখান থেকে অনুতরঙ্গগুলি সামনের দিকে সমান গতিবেগে ছড়িয়ে পড়বে। এই সি বিন্দুটি হচ্ছে এবি রেখাছিদ্রের মধ্যবিন্দু এবং সিও হচ্ছে কেন্দ্রীয় অক্ষ, এ হচ্ছে স্লিটটির প্রস্থ। এখন এখানে আমরা কিছু বিন্দু কল্পনা করেছি। তাহলে স্লিটের একেবারে প্রান্তে থাকা দুটি বিন্দু থেকে যে আলোক তরঙ্গগুলি নির্গত হবে ও বিন্দুতে পৌঁছতে তাদের মধ্যে কোনো পথপার্থক্য থাকবে না। ঠিক একই রকমভাবে পরের দুটি বিন্দু থেকে আলোক তরঙ্গগুলি ও বিন্দুতে পৌঁছতে কোনো রকম পথ পার্থক্য থাকবে না। আবার ঠিক একই রকমভাবে পরের দুটি বিন্দু থেকে নির্গত আলোক তরঙ্গগুলির মধ্যে ও বিন্দুতে পৌঁছতে কোনো রকম পথ পার্থক্য থাকবে না। আমরা জানি যে পথ পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেখানে উজ্জ্বল পটি গঠিত হয় এবং সেটি নাম দেওয়া হয় কেন্দ্রীয় চরম বিন্দু বা সেন্ট্রাল ম্যাক্সিমাম। এখন এই কেন্দ্রীয় চরম বিন্দুটি বা সেন্ট্রাল ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত উপরে এবং নিচে বিস্তৃত হবে, এটি জানার সবথেকে সহজ উপায় হলো যে প্রথম অন্ধকার বিন্দুটি কোথায় গঠিত হবে। আমরা যদি এখানে ধরে নিই যে এই বিন্দুতে প্রথম অন্ধকার বিন্দুটি গঠিত হয়েছে এবং এই পাশে এই বিন্দুতে প্রথম অন্ধকার বিন্দুটি গঠিত হয়েছে, তাহলে কেন্দ্রীয় চরম বিন্দুটি ঠিক এত দূর পর্যন্ত উপরে উপরে এবং নিচে বিস্তৃত হবে। এখন এবি রেখাছিদ্র থেকে আলোক তরঙ্গগুলি অপবর্তিত হওয়ার পর যদি পি বিন্দুতে মিলিত হয়, এই পি বিন্দুতে অবম বিন্দু বা গৌণ চরম বিন্দুগুলি গঠিত হওয়ার শর্ত কি সেগুলি আমরা দেখব। তাহলে সি বিন্দু থেকে একটি রেখা যুক্ত করব পি বিন্দুতে এবং সিপি ও সি এর মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে অপবর্তন কোণ, সেটিকে আমরা নাম দিয়েছি থিটা। এ বিন্দু থেকে বিপির ওপর যদি লম্ব অঙ্কন করি তাহলে বিএক্স পরিমাণ যেটি পাচ্ছি সেটি হচ্ছে এই এপি এবং বিপির মধ্যে পথ পার্থক্য। কিন্তু এখানে স্লিটের মধ্যে অসংখ্য গৌণ উৎস আছে এবং সেই গৌণ উৎস থেকে অনুতরঙ্গগুলি নির্গত হয়ে পি বিন্দুতে মিলিত হয়েছে এবং প্রতিটি অনুতরঙ্গের পথ কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ প্রতিটি অনুতরঙ্গের ক্ষেত্রে পথ পার্থক্য আলাদা আলাদা পরিমাণ হবে। এখানে নির্দিষ্ট পরিমাণ পথ পার্থক্য আমরা বলতে পারি না যে সব ক্ষেত্রে বিএক্স পরিমাণই হবে। এখন এখানে আমরা যদি একটা রেখা টানি সিও এর সমান্তরাল, তাহলে এই কোণটিও থিটা আমরা বলতে পারি, কারণ এই রশ্মি দুটি সমান্তরাল দেখতে মনে না হলেও যেহেতু ডি অনেক দূরত্বে আছে এবং এর প্রস্থ খুবই কম,
তাহলে আমরা এই দুটি রেখাকে প্রায় সমান্তরাল বলতে পারি এবং এই কোণটিকেও থিটার সঙ্গে সমান বলতে পারি। এই কোণটি যদি থিটা হয় তাহলে আমরা এটি লম্ব এঁকেছি, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এটি হচ্ছে 90 ডিগ্রি, এটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটি হবে থিটা। তাহলে এই bx হচ্ছে a sin থিটা, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু a sin থিটাই হবে। তাহলে এই কোণটি হলো থিটা আর এটি হচ্ছে a sin থিটা। তাহলে এখন পথ পার্থক্য হলো a sin থিটা। এই a sin থিটা যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সঙ্গে সমান হয় তাহলে p বিন্দুতে ডার্ক ফ্রিঞ্জ গঠিত হবে না ব্রাইট ফ্রিঞ্জ গঠিত হবে, সেটা এবার আমরা দেখব। একটি স্লিটের মধ্যে অসংখ্য গৌণ উৎস আছে এবং এই অসংখ্য গৌণ উৎস থেকে অসংখ্য অনুতরঙ্গ নির্গত হয়ে p বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের এখানে অসংখ্য গৌণ উৎস তো আঁকা সম্ভব নয়, আমরা উদাহরণের জন্য 10টি গৌণ উৎস ধরে নিয়েছি। এখন a sin থিটার সমান ল্যামডা, অর্থাৎ 1 নম্বর ও 10 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গগুলি নির্গত হয়েছে এবং p বিন্দুতে মিলিত হয়েছে তাদের মধ্যে পথ পার্থক্য সমান হচ্ছে ল্যামডা, অর্থাৎ এই পরিমাণ পথ পার্থক্য তা ল্যামডার সঙ্গে সমান, অর্থাৎ যে আলোক রশ্মি আসছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান। কিন্তু অন্যান্য যে গৌণ উৎসগুলি আছে তাদের থেকে নির্গত আলোক তরঙ্গগুলির p পর্যন্ত পৌঁছতে কিন্তু পথ পার্থক্য ল্যামডা হবে না। আমরা যদি একদম মধ্যে থাকা 6 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গ নির্গত হয়েছে তার সঙ্গে 1 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গ নির্গত হয়েছে তার মধ্যে পথ পার্থক্য দেখি, তাহলে পথ পার্থক্য হবে λ/2। কারণ এই পরিমাণ যদি ল্যামডা হয়, মধ্যের বিন্দু থেকে যে অনুতরঙ্গটি নির্গত হয়ে p বিন্দুতে পৌঁছাবে তার মধ্যে পথ পার্থক্য হবে ঠিক তার অর্ধেক, তাহলে λ/2। অর্থাৎ 1 নম্বর ও 6 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গ নির্গত হচ্ছে তার p পর্যন্ত পৌঁছতে পথ পার্থক্য হচ্ছে λ/2। ঠিক একই রকমভাবে 2 নম্বর ও 7 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গ নির্গত হবে তাদের p বিন্দুতে পৌঁছতে পথ পার্থক্য হবে λ/2। একই রকমভাবে 3 নম্বর ও 8 নম্বর গৌণ উৎস থেকে নির্গত অনুতরঙ্গের মধ্যে পথ পার্থক্য হবে λ/2। এরকম করে 4 নম্বর ও 9 নম্বর গৌণ উৎস থেকে নির্গত অনুতরঙ্গের মধ্যে পথ পার্থক্য হবে λ/2 এবং 5 নম্বর 10 নম্বর গৌণ উৎস থেকে নির্গত অনুতরঙ্গের মধ্যে পথ পার্থক্য হবে λ/2। এখন যদি পথ পার্থক্য λ/2 হয় তাহলে অনুতরঙ্গগুলি বিপরীত দশায় মিলিত হয়, অর্থাৎ p বিন্দুতে 1 নম্বর ও 6 নম্বর বিপরীত দশায় মিলিত হবে, 2 নম্বর ও 7 নম্বর বিপরীত দশায় মিলিত হবে, 3 নম্বর ও 8 নম্বর, 4 নম্বর ও 9 নম্বর ও 5 নম্বর 10 নম্বর গৌণ উৎস থেকে নির্গত অনুতরঙ্গগুলি p বিন্দুতে বিপরীত দশায় মিলিত হবে। বিপরীত দশায় মিলিত হলে সেখানে অবম বিন্দু গঠিত হয়, অর্থাৎ অন্ধকার পট্টি গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a sin থিটা সমান ল্যামডা যদি হয় তাহলে ওই বিন্দুতে অবম বিন্দু গঠিত হবে। তাহলে p বিন্দুতে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ গঠিত হবার শর্ত হলো a sin থিটা সমান ল্যামডা। এখানে θ1 দিয়ে ফার্স্ট অবম বিন্দু বোঝানো হয়েছে। n তম অবম বিন্দু গঠনের শর্ত হলো a sin থিটা n সমান n ল্যামডা, যেখানে n এর মান +-1 +-2 থেকে যে কোনো মান হতে পারে। প্লাস মাইনাস দুপাশে বোঝানোর জন্য, অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমামের দুপাশে বোঝানোর জন্য একদিকে প্লাস একদিকে মাইনাস দিয়ে বোঝানো হয়েছে। তাহলে p বিন্দুতে a sin থিটা সমান যখন ল্যামডা হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ গঠিত হয়েছে। তার দূরত্ব o বিন্দু থেকে যদি x1 হয়, ঠিক নিচের প্রান্তেও o বিন্দু থেকে x1 দূরত্বে a sin থিটার সমান ল্যামডা হবে এবং সেখানেও ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ গঠিত হবে। এখন আমরা যত p বিন্দু থেকে উপরের দিকে যাব তত স্লিটের একেবারে দুই প্রান্তে থাকা
গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গগুলি নির্গত হবে তাদের মধ্যে পথ পার্থক্য আরও বাড়বে। এখন যদি এই পথ পার্থক্য a sin θ সমান এখানে যেমন ল্যামডা হয়েছিল, এই P1 বিন্দুতে যদি a sin θ সমান 3λ/2 হয়, তাহলে সেখানে ডার্ক ফ্রিঞ্জ না ব্রাইট ফ্রিঞ্জ গঠিত হবে, সেটি আমরা দেখব। আমরা জানি যে স্লিটের মধ্যে অসংখ্য গৌণ উৎস আছে এবং স্লিটের মধ্যে একেবারে দুই প্রান্তে থাকা গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গগুলি নির্গত হচ্ছে তারা যখন P1 বিন্দুতে মিলিত হয়েছে তাদের মধ্যে পথ পার্থক্য a sin θ সমান 3λ/2। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে 9টি গৌণ উৎস আছে, তাহলে 1 নম্বর ও 9 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গগুলি নির্গত হচ্ছে তাদের পথ পার্থক্য হচ্ছে 3λ/2। এখন যদি আমরা এই স্লিটটিকে সমান 3 ভাগে ভাগ করি, তাহলে 1 নম্বর ও 4 নম্বর গৌণ বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গগুলি যখন P1 বিন্দুতে মিলিত হবে তাহলে তাদের মধ্যে পথ পার্থক্য হবে λ/2। আবার 2 নম্বর ও 5 নম্বর গৌণ উৎস থেকে অনুতরঙ্গগুলি নির্গত হয়ে P1 বিন্দুতে যখন মিলিত হবে তাদের মধ্যে পথ পার্থক্য হবে λ/2। একই রকমভাবে 3 নম্বর ও 6 নম্বর গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গগুলি নির্গত হবে তারা যখন P1 বিন্দুতে মিলিত হবে তাদের মধ্যে পথ পার্থক্য হবে λ/2। অর্থাৎ 1 থেকে 6 নম্বর গৌণ উৎসগুলির মধ্যে বিপরীত দশায় মিলিত হবে অনুতরঙ্গগুলি এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স গঠিত হবে। কিন্তু এখানে কিছু গৌণ উৎস আছে যাদের মধ্যে থেকে নির্গত অনুতরঙ্গগুলি P1 বিন্দুতে মিলিত হবে এবং তারা কিন্তু বিপরীত দশায় মিলিত হবে না, এবং সেখানে এই গৌণ উৎসগুলি থেকে নির্গত অনুতরঙ্গের ফলে উজ্জ্বলপটির সৃষ্টি হবে। কিন্তু এখানে সব অনুতরঙ্গের জন্য উজ্জ্বলপটি যেহেতু সৃষ্টি হচ্ছে না, ফলে এখানে এই উজ্জ্বলপটির প্রস্থও কম হবে এবং উজ্জ্বলতাও কম হবে এবং আমরা P1 বিন্দুতে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো এবং তার শর্ত হলো a sin θ সমান 3λ/2। তাহলে এই P1 বিন্দুতে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ গঠিত হবে এবং অপবর্তন কোণের মান যদি θ1b হয় তাহলে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ গঠনের শর্ত হলো a sin θ1b = 3λ/2। তাহলে n তম ব্রাইট ফ্রিঞ্জ গঠনের শর্ত হলো a sin θn সমান 2n + 1/2 * λ। এখানে n এর মান ±1 ±2 থেকে যে কোনো মান হতে পারে। এখানেও ঠিক একই রকম ভাবে প্লাস মাইনাস এই জন্যই নেওয়া হয়েছে যে ও বিন্দুর উভয় পাশেই ব্রাইট ফ্রিঞ্জ সমদূরত্বে গঠিত হবে, অর্থাৎ এখানেও যদি x1b দূরত্বে গঠিত হয় এখানেও ঠিক নিচের প্রান্তে x1b দূরত্বে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ গঠিত হবে।